হ্যালো, কী অবস্থা সবার? তো আজকে আমরা নিউটন অ্যান্ড মেকানিক্সের 5 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। তো বলতে বলতে আমাদের 4টা লেকচার শেষ। আমাদের হয়তো আর 2 থেকে 3টা লেকচার লাগতে পারে আমাদের। আর শুধু এরপরে আমাদের শুধু কৌণিক গতিটা একটু বাকি থাকবে, তারপরে আমাদের এই অধ্যায়টা শেষ। এখন দেখো, আমরা আজকে যে টপিকটা দেখব শুরুতেই, সেটা হচ্ছে আমাদের ফুলিওকফিক্যাল সিস্টেম। এটা থেকে আমাদের বেশ সৃজনশীলে কিংবা অ্যাডমিশনও কোশ্চেন আসছে দেখা গেছে, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে রিটেনে, এবং সৃজনশীল তো আছেই। তাহলে আমাদের টপিকটা হচ্ছে আজকে ফুলি ও কপিকল। তো তোমরা আশা করি ফুলি এবং কপিকল দেখছো। ফুলি এবং কপিকলটা কেমন? ধরো এটা একটা ধীরবস্তু। এই ধীরবস্তুর এখানে একটা কপিকলের সাহায্যে এইভাবে ধরো এরকম একটা ভর এখানে ঝুলানো আছে। ধরো এখানে m1 ভরের একটা ভর ঝুলানো আছে, তারপরে এই ক্ষেত্রে এখানে ধরো একটা m2 ভরের ভর ঝুলানো আছে। তো এটা তোমরা সবচাইতে বেশি অনুধাবন করবে যখন তোমরা কুয়ার ক্ষেত্রে দেখবা একটা রশি যখন এভাবে এইটা যখন ছাড়ে, এই বালতিটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আবার যখন এই রশিটা টানে তখন বালতিটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এটা যে শুধুমাত্র বালতির ক্ষেত্রে তা না, তোমরা যখন বড় বড় বিল্ডিংয়ে দেখবা সিঁড়ি দিয়ে না উঠিয়ে এই যে এরকম ফুলি কপিকল সিস্টেমে ধরো বিভিন্ন লোহার ওজন যেটা মানুষের পক্ষে ভারী, বেশি কষ্টকর বা অতিরিক্ত শ্রমসাধ্য, তো এই ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি কাজে খাটে। তো এখন আমরা এটা ম্যাথের ক্ষেত্রে দেখবো, এই ক্ষেত্রে আমাদের কতগুলো ম্যাথ আসে। এখন তোমাকে ধরো এই সিস্টেমে এখানে যেটা বললো এটা হচ্ছে m1 এবং এটা হচ্ছে m2। তো এখন তোমাদের কমন সেন্স থেকে বলতে পারবা যে এখানে m1 বড় হবে নাকি m2 বড় হবে? অবভিয়াসলি এখানে m1 বড় হবে। হ্যাঁ, কেন এখানে m1 বড় হবে? এখানে m1 বড় হওয়ার মেইন রিজন হচ্ছে এই বড় হওয়ার কারণে তো ভরটা এখানে ঝুলে যাচ্ছে। আমরা জানি যার ভর বেশি সে নিচের দিকে ঝুলে যাচ্ছে। এখন এর ভর m1, একটা কী থাকবে নিচের দিকে অভিকর্ষ বল থাকবে, সেটা হচ্ছে m1g। আর এর ক্ষেত্রে কি থাকবে? m2g। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু তার একটা টান বল থাকবে, এখানে তার একটা কি থাকবে? টান বল থাকবে, এবং এদিকেও একটা টান বল থাকবে। মানে রশিটা ধরো বা রশি বা দড়িটা এখানে টান অবস্থায় থাকবে, তাহলে এদিকে একটা টান বল থাকবে, এদিকে একটা টান বল থাকবে, অনুরূপভাবে এখানেও একটা টান বল থাকবে। তো এই ভরের জন্য এখানে একটা টান বল থাকবে, এই ভরের জন্য এখানে একটা টান বল থাকবে। তাহলে এইখানে যে মোট টান বল, অর্থাৎ এখানে যে মোট বল F সমান হবে মোট টান বলের সমান। মানে এখানে কয়টা টান বল? 2টা টান বল। এখন আমরা নিউটনের বলবিদ্যার শুরুতে দেখছিলাম যে নিউটন সাহেব কি বলছিলেন। উনি বলছিলেন যে F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি। এবং এই এফটা আমি গত লেকচার ওটা অনেকবার বলে আসছি যে এফটা হবে সামেশন অফ এফ, অর্থাৎ এখানে আমার কয়টা বল কাজ করতেছে। এখন যেহেতু এই ভরটা এখানে ঝুলতেছে, অবভিয়াসলি এখানে এই ত্বরণে একটা নিচের দিকে নামতেছে, এবং এখানে কি এই ত্বরণে উপরের দিকে উঠতেছে। এখন তোমাকে যদি m1 ভরের জন্য আলাদা করে বের করতে বলে, m1 এর জন্য কি হয় এটা একটু যদি আমরা দেখি। দেখো m1 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে বস্তুটা নিচের দিকে নামতেছে, তোমরা লিফটের ক্ষেত্রে ভালোভাবে দেখছিলা, এখানে টান বল, এখানে mg। তাহলে এখানে mg বল, মোট বলটার ক্ষেত্রে আমি যখন লব্ধি বল বের করব, এখানে m1g বড় হবে নাকি t বড় হবে? এখানে আমার m1g বড় হবে। কেন? কারণ ওই বস্তুটা নিচের দিকে নামতেছে। তাহলে আমি লিখতে পারি মোট লব্ধি বলটা যে m1g মাইনাস t ইকুয়াল টু হবে কি m এর সমান। ধরে নাও এটা একটা সমীকরণ। তারপরে তুমি m2-র জন্য যদি বের করো, দেখে m2-র ক্ষেত্রে তুমি কি পাবে? m2-র ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এ উপরের দিকে উঠতেছে, তার মানে কোন বলটা বেশি? এখানে টি বেশি নাকি m2g বেশি? কোনটা বেশি? আমাদের টিটা এখানে বেশি হবে, কারণ সে উপরের দিকে উঠতেছে। টির পরিমাণ অর্থাৎ টান বলের পরিমাণ যদি বেশি না হতো সে কি উপর দিকে উঠতো? কখনো না। এখানে যেমন টান বলের পরিমাণ বেশি না থাকার কারণে সে নিচের দিকে নামছে, আর এখানে টান বলের বেশি থাকার কারণে সে উপরের দিকে উঠতেছে। তাহলে এখানে লব্ধি থেকে আমরা লিখতে পারি যে টি মাইনাস m2g ইকুয়াল টু m2a। এখানে কিন্তু আমার m1 হবে, কারণ এখানে আমার m1 বস্তুর জন্য, আর এটা হবে কত? আমার m2a। তাহলে এটা যদি আমার 2 নম্বর সমীকরণ হয়। এখন দেখো আমরা এই 2টা সমীকরণ সলভ করে এখান থেকে এর মানটা বের করতে পারবো। আমাদের কিন্তু প্রশ্নে যে মোট ত্বরণটা বের করতে বলে। এখন তুমি এই 2টা সমীকরণ যদি যোগ করো, দেখো এখানে টি মাইনাস টি বাদ,
আর এই দুইটা যদি যোগ করো তাহলে এখানে কি, যদি জি কমন যায় তাহলে এখানে হবে m1 মাইনাস m2। আর এ পাশে কী থাকে, এ পাশে যদি তুমি আগে এটা কমন নাও, অর্থাৎ আমি এখানে এক লাইন কম লিখলাম, আশা করি তোমরা বুঝছো। তো আমি এই সমান কি লিখতে পারি, এখানে আছে m1 মাইনাস m2 ইন্টু জি, আর এইটা পাশে ভাগ হবে, অর্থাৎ m1 প্লাস m2। তো আমাদের প্রশ্নে পাই ক্ষেত্রে তোমরা প্রতি ক্ষেত্রে প্রমাণ করা লাগবে এমনও না, তোমরা এটা মনে রাখতে পারো যে ফুলি এবং কপিক্যাল দুইটা বস্তুর যখন এভাবে বলবে বা চিত্রটা যখন এভাবে দিবে তখন তোমরা এই ত্বরণের এই সূত্রটা মনে রাখতে পারো যে এ ইকুয়াল টু নিচে হবে m1, উপর হবে m1 মাইনাস m2, নিচে হবে m1 প্লাস m2 ইন্টু জি। এখন তোমরা চাইলে এই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় টির মানটা বের করে নিতে পারো। ধরো তুমি যদি এর মানটা 2-এ বসাও, এর মানটা যদি 2 নং সমীকরণে বসাও, অর্থাৎ 2 নং সমীকরণে যদি এর মানটা বসাও তখন টি হবে m2। তো টি সমান তুমি যদি এটাকে এ পাশে নিয়ে যেতে পারো, অর্থাৎ এখানে এই টি সমান এই মাইনাস m2 জি, এ পাশে তাহলে কত প্লাস m2 জি প্লাস m2 এ। এখন m2 জি লিখলা এবং m2 যদি এখানে এর মানটা বসাই দাও, এর মানটা কত একটু আগে আমরা পাইছি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এখন তোমরা এটাকে এখানে উপরে গুণ করে সলভ করে, আমি গুণ করে বা এখানে তারপর লসাগু করে যে পাবা, আমি একেবারে লিখে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা পাবো এখানে টি সমান 2m1 m2। আসলে এই প্রমাণগুলো আমাদের কখনো আসবেই না পরীক্ষায়, তারপর আমি দেখালাম যে প্রসেসটা কেমন। m1 এখানে আসবে m1 প্লাস m2। এখন এই পুরোটাকে, এটা কিন্তু আমার মোট টানের সমান, অর্থাৎ এখানে যে টানটা, এই টানটার সমান। মোট টান কিন্তু আমার 2টি, আমার মোট টানের সূত্র হচ্ছে কত 2m1 m2 জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এইটা এই এলিয়েন থেকে কীভাবে, কেউ যদি প্রশ্ন করে এলিয়েন থেকে এটা কীভাবে আসলো, তোমরা লসাগু করে যোগ বিয়োগ করে দেখবা এটাই আসবে। এখন তোমাকে যদি প্রশ্নে বলে যে এখানে এই রশি বা এটা দড়ি কর্তৃক মোট বলটা কত, তাহলে এফ সমান আমরা কি জানি, এফ সমান 2টি। তাহলে তুমি এখানে কি লিখবা যে 2 ইন্টু টির মান লেখো, তাহলে টির মান একটু আগে কী পাইছো, টির মান এটা পাইছো, টির মান পাইছো 2m1 m2 জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। অর্থাৎ তুমি লিখতেই পারো যে এফ সমান হচ্ছে 4m1 m2 জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। অর্থাৎ দেখো আমাদের এখানে কয়টা সূত্র পাইছি, এখানে পুলি এবং কপিক্যালের ক্ষেত্রে তোমাকে এই 3টে সূত্র সাধারণত দিবে, যে এর মান, টির মান এবং এফ এর মান। এখন দেখো আমরা এই এর মানটা কিন্তু শর্টকাটও বের করতে পারি। অর্থাৎ তুমি যে এখানে এর মানটা শিখছো, এর মানটা কি শিখছো একটু আগে, যে এর সমান ছিল আমার m1 মাইনাস m2 জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কিন্তু তুমি মুখস্থ, এটা বেশি কঠিন কিছু না, তুমি শর্টকাটও যদি বের করতে চাও, শর্টকাট যদি তুমি বের করতে চাও। এখন দেখো তাহলে আমি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কী পাই, এখন নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে সামেশন অফ এফ নেট ইকাল টু এম এ। এখন এখানে তোমায় বের করবা এ, তাহলে এ সমান তুমি কি লিখতে পারো, এ সমান লিখতে পারো যে মোট বল ডিভাইডেড বাই এম। এখন দেখো নিচে হচ্ছে কত এম, তাহলে এখানে আমাদের ওই যে কপিকলের ক্ষেত্রে আমি যদি আরেকবার শর্ট করে কপিকলটা আঁকি, যে কপিকলটা মানে এরকম ছিল, এখানে হচ্ছে m1, এখানে হচ্ছে m2, তাহলে আমাদের মোট ভর ছিল, এটা কিন্তু মোট ভরের সমান হবে অবভিয়াসলি, তাহলে এখানে হবে m1 প্লাস m2। তারপরে এই এফ সমান আমরা কি জানি, এফ সমান তো আমরা আবার এম এ জানি, এই ক্ষেত্রে এফ সমান এম এ জানি, আবার এই ক্ষেত্রে যখন অভিকর্ষীয় ক্ষেত্রে আমরা এফ সমান কি লিখতে পারি এম জি। তো এখানে মোট কৃত ভরটা মানে আমার পরিমাপকৃত ভর কি হবে, আমার m1 বেশি ছিল, এই ক্ষেত্রে আমাদের মোট লব্ধি ভর মানে মোট যে ফিল হবে আমার কাছে সেটা হবে যে m1 মাইনাস m2, মানে এর কাছে এটা ফিল হবে, কারণ এইখানে নিচের দিকে বেশি আর এইখানে কম, তাহলে এখানে হবে আমার m1 মাইনাস m2 ইন্টু জি। দেখো আমরা কিন্তু ওই যে প্রমাণ করো এই সূত্রটা লিখছিলাম এ সমান, তাহলে তোমরা এটা শর্টকাটও মনে রাখতে পারো বা এটা টোটালি মনে রাখতে পারো। এখন দেখো
আমরা ওইটা একটা টাইপ ছিল। এখন আরেকটা টাইপ তোমাকে প্রশ্ন করতে পারে, পরীক্ষায় আসতে দেখা গেছে এই টাইপটাও। এই টাইপটা কেমন ছিল, ধরো এইটা একটা টেবিলের মতো, ঠিক আছে? এই টেবিলের মাঝে এর একটা কফি কল আছে এবং ওই কফি কলে ধরো এখানে একটা M1 ভরের একটা বস্তু ঝুলানো আছে। এটা কিন্তু ধরো তুমি দৃঢ় বস্তু বা একটা টেবিল বলতে পারো। আর এখানে ধরো M2 ভরের একটা কিছু আছে। তো দেখো এরা কিন্তু এখানে টান টান অবস্থায় থাকবে, অর্থাৎ এদিকে একটা টান বল থাকবে, এদিকে একটা টান বল থাকবে। তো M1 ভরের জন্য নিচের দিকে একটা অভিকর্ষ বল কী থাকবে, M1G। অনুরূপভাবে M2 ভরের জন্য কী থাকবে, M2G। এখন এক্ষেত্রে এদিকে যাচ্ছে এই ত্বরণে, এদিকে যাচ্ছে এই ত্বরণে। তো এই কেজের ক্ষেত্রে কি হয়, এই কেজের ক্ষেত্রে যদি আমি এর মানটা বের করতে চাই, ওটা কিন্তু আগেরটার মতো হবে না। কেন হবে না, দেখো সামেশন অফ এফ সমান তুমি কি জানো, MA। ওকে, এখন তুমি যদি এখানে সিঙ্গেলভাবে M1 M2 ভরের জন্য বের করো, যে M1 এর জন্য এখানে কি হয়, সেটা হবে তোমার যে আগেরটার মতনই M1টা, এখানে টান বল বেশি নাকি M1G বেশি, যেহেতু এই ত্বরণ নিচের দিকে নামতেছে, তাহলে এখানে M1Gটা বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি M1G মাইনাস টি ইকুয়াল টু M1A। তাহলে M2 ভরের জন্য কি হবে, M2 ভরের জন্য আমার হবে, এখন দেখো এই যে M2G এটা কিন্তু এই ক্ষেত্রে কাউন্ট হবে না। এখন ভাই কেন কাউন্ট হবে না, এখন দেখো আমার এই রশিতে টান বলের ক্ষেত্রে এই কিন্তু এখানে প্রভাব ফেলতেছে না, অর্থাৎ আমার এই রশির ক্ষেত্রে, অর্থাৎ এই ফুলি এবং কফি কলের ক্ষেত্রে এদিকে নামতেছে, এদিকে সরণ হচ্ছে এবং এদিকে নামতেছে, অর্থাৎ এখানে কার্যকর না। তাহলে এখানে আমরা লিখতে পারি T-0, বা এখানে তো কিছুই নেই, এদিকে কি কোনো বল আমাকে বাধা দিচ্ছে না। এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া ঘর্ষণ বল, না আমি এখানে ঘর্ষণ বলটা উপেক্ষা করলাম। যদি প্রশ্নে যদি তোমাকে এই ক্ষেত্রে ঘর্ষণ বল না দেওয়ারই কথা, যদি ঘর্ষণ বল দেয় তাহলে তুমি এখানে ঘর্ষণ বল বিয়োগ দিবা। এখন দেখো তাহলে T-0 ইকুয়াল টু কত, টোটাল ভর M2 আর হচ্ছে A। এখন তুমি এটাকে যোগ বিয়োগ করে কি লিখতে পারো, যোগ বিয়োগ করে লিখতে পারো যে এখানে A সমান সমান, এখান থেকে যদি কমন নাও এবং এখানে যদি এটা কাটা যায়, এখানে লিখতে পারো যে M1G, অর্থাৎ এইটাই থাকে M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2, ঠিক আছে? তারপরে এই ক্ষেত্রে আমার টানটা কি হবে, এক্ষেত্রে টান কিন্তু আগেরটার মতনই হবে, টান এবং বলটা। তাহলে এক্ষেত্রে আমার টানটা কি হবে, 2M1 M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে দেখো আমাদের কিন্তু ফুলি কপি কলের মতো একটা টপিক শেষ। এখানে তুমি যদি ডিরেক্ট মনে রাখতে চাও মনে রাখতে পারো, তবে আমার মতে তুমি এটা একটু প্রতিপাদন করে মনে রাখতে পারো, যাতে তোমাকে যদি একটু ভিন্ন কেস দেওয়া হয় তুমি এটাকে মনে রাখতে পারো, কারণ সব ক্ষেত্রে তার সমান আসবে না, এই জন্য আমি প্রতিবেদনটা একটু দেখাই দিলাম। এখন দেখো আমরা এখন যে কনসেপ্টগুলো বলছিলাম, এই ম্যাথটা দেখলে তোমাদের ফুল একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে একটি রাশির এক প্রান্তে 9 LB এর ভর কোনো মসৃণ ফুলির মাধ্যমে নিম্নমুখী নামার সময় রাশিটির এক প্রান্তে 6 LB এর একটি ভর টেনে তুলে সিস্টেমের ত্বরণ ও রাশির টান কত। দেখো এটা কিন্তু অ্যাডমিশনে আসা একটা কোশ্চেন, সিকিউরিটি আসছিল রিসেন্টলি 20-21, বেশি বছর হয়নি। এখন দেখো চিত্রটা কেমন হবে, ধরো এটা একটা ফুলি কপি করে যদি আমি আঁকি, এক্ষেত্রে 9 LB একটি ভর 9 LB এর একটি ভর আছে এদিকে, ধরো এটার কত, এর ভর হচ্ছে 9 LB। তো LB এখানে একটা একক, অর্থাৎ এখানে কেজিতে দেয়নি আর কি। তারপরে ফুলির মাধ্যমে নিম্নমুখী রাশিটির অন্য প্রান্তে 6 LB, ধরো এই প্রান্তে ধরো কত আছে, 6 দেওয়া আছে, 6 LB। তার মানে যে এদিকে টানবে, ঠিক আছে, এটা এদিকে আসবে এবং এটা এদিকে যাবে। এক্ষেত্রে একটা কি আছে, টান বল আছে। এখন দেখো আমরা কিন্তু ডিরেক্ট সূত্র বলছি, একটু আগে প্রমাণও বলছি। তাহলে এই নির্ণয়ের সূত্রটা আমাদের কি ছিল, এই নির্ণয়ের সূত্রটা ছিল M1 মাইনাস M2 ইন্টু G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই সূত্রটা কিন্তু আমি প্রমাণ করে দেখাইছি, তুমি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রমাণ করে বের করতে পারো যে কীভাবে আসছে। তাহলে এখানে M1 কত 9 এবং M2 কত 6,
তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এককের ক্ষেত্রে যে এলবি এককের ক্ষেত্রে আমাদের জিটা হবে 32 আর ভরটা কত m1 অর্থাৎ m1 কত 6 প্লাস কত 9। দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি কত পাই 9 মাইনাস 6 ইন্টু 32 ডিভাইডেড বাই 15, তাহলে আমাদের কত আসে 6.4, অর্থাৎ আমাদের কত 6.4 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু এই যে 6 এটা বাদ, তাহলে এটা বাদ আমাদের এখানে আছে 2টা, আমাদের আরও তো কিন্তু করা লাগবে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে কিন্তু কি রশির টানও চাইছে। তাহলে টান সমান আমরা কত জানি, টান সমান আমরা জানি যে 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা যদি লিখি 9 ইন্টু 6 ইন্টু 32 ডিভাইডেড বাই 9 প্লাস 6, অর্থাৎ আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি 2 ইন্টু 9 6 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 9 প্লাস 6, তাহলে এখানে আমার আসে কত 230.4 এলভি, অর্থাৎ এখানে কিন্তু আমার কি টান এটা। তাহলে আমাদের এক্ষেত্রে অপশান কোনটা, এই ক্ষেত্রে আমাদের অপশান হবে এই যে সি নাম্বারটা এটা। এখন দেখো আমরা যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে ধরো তুমি একটা বস্তুকে এই পথ থেকে এই পথে এইভাবে নিবে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে নেওয়ার পথে তোমাকে কিন্তু একটা তল এই ক্ষেত্রে একটা বাধা দিচ্ছে, অর্থাৎ ওই তলটা যত বেশি মসৃণ তুমি বাধাটা কম পাচ্ছ, এবং ওই তলটা যত বেশি অ্যাব্রোদেগ্রো বা আঁকা বাঁকা সেটা হচ্ছে তোমার বাধাটা বেশি পাচ্ছ। এখন তুমি একটা ফিনিশিং একটা রাস্তায় সাইকেল চালাতে যেরকম আরাম পাবে বা সাইকেলটা যত দ্রুত যাবে, কিন্তু যখন একটা রাস্তায় এরকম অ্যাব্রোদেগ্রো হবে সেক্ষেত্রে তোমার কি কম যাবে। এখন ধরো এটা একটা আমার কাজ, এটা একটা ধরো পিচ রাস্তা, এখন এখানে তুমি একটা যখন মার্বেল মারবা, ধরো সেম পরিমাণ বলে এখানে একটা মার্বেল মারবা, দেখবা এই মার্বেলটা অনেক দূরে যাবে, এই মার্বেলটা এখানে অনেক দূরে যাবে, কারণ কি এখানে ঘর্ষণ বল কম। আর এক্ষেত্রে কিন্তু এই মার্বেলটা বেশি যাবে না, কারণ এইখানে বাধা পাবে, এখানে বাধা পাবে, এখানে বাধা পাবে, এই যে বাধা পাবে সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, অর্থাৎ এই ক্ষেত্রে তার অনেক দূর যাবে, ধরো এই ক্ষেত্রে এখানে সে থামে যাবে, এইটার মেইন রিজন হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এখন ঘর্ষণ কিন্তু আমাদের তলের উপর নির্ভর করে, তো আমাদের এখানে ঘর্ষণ সম্পর্কিত অনেকগুলো আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে আমরা সেগুলো দেখবো। চলো এখন ধরো এইটা একটা তল, হ্যাঁ, এই তলে তুমি যেটা দেখবে যে ধরো একটা বস্তু এখানে আছে এম ভরের একটা বস্তু, তুমি ওই এম ভরের বস্তুটাকে এই দিকে অ্যাপ বলে নেবে, অর্থাৎ একটা অ্যাপ বল ফোর্স করছো মানে একটা বল দিছ, এ অবশ্য যাবে। এখন যখন তুমি এখানে অ্যাপ বল দিছ তখন তোমার কিন্তু এদিকে একটা বল বাধা পাচ্ছে, যেই বলটা বাধা পাচ্ছে এটা হচ্ছে তোমার কি ঘর্ষণ বল। ধরো এটাকে আমরা ছোট হাতের অ্যাপ দিলাম, তো এই যে বস্তুটার ভর আছে, এই বস্তুটার ভর থাকার কারণে এদিকে একটা কি থাকবে এমজি থাকবে, এবং এমজি বলের বিপরীতে একটা কি থাকবে প্রতিক্রিয়া থাকবে। আর এখন দেখো এই ক্ষেত্রে একটা এফ বল, এই ক্ষেত্রে একটা আর বল, এই এফ বল এবং আর বল এই দুটার একটা লব্ধি বল থাকবে, ধরে নিলাম এদিকে তাদের কি লব্ধি বল, এবং ওই লব্ধি বলটা আর সাথে থিটা কোণে আছে। ওকে, আসো এখন আমরা ভেক্টর থেকে কি পাইছি, ভেক্টর থেকে আমরা পাইছি যে ট্যান থিটার একটা সূত্র পাইছি না, এটা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখন অ্যাঙ্গেলটা কার সাথে আর এর সাথে, তাহলে এটা হবে আর, আর উপর হবে কত, উপর হবে কি আমার এফ সাইন 90 ডিগ্রি প্লাস এখানে থাকবে এফ কস 90 ডিগ্রি। এখন তোমরা আবার বলিও না যে এই সূত্রটা কই থেকে আসলো, আমি ধরেই নিচ্ছি তোমরা ভেক্টর কমপ্লিট করেই নিউটনের মেকানিক্স করতে এসেছো, আর যারা ভেক্টর এখনও করো না অসুবিধা নেই, এই সূত্রটা মনে রাখবা, অর্থাৎ ট্যান থিটা এই ক্ষেত্রে যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কোণের সাথে, একটা হচ্ছে কোণের লম্ব পাবে। ওকে, এখন তাহলে আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি, যে ট্যান থিটা সমান উপরে আমার কত থাকে সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে থাকে এফ আর এখানে থাকে আর, কারণ কস 90 ডিগ্রি মান 0, অর্থাৎ আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান এফ বাই আর। এই যে এফ বাই আর এইটাকে আবার মিউ দ্বারা প্রকাশ করা হয়, এই মিউটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, এটা প্রশ্নে দেওয়াই থাকে বা এটা বের করতে বলে বাকিগুলো দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক
বা অনেক সময় ঘর্ষণ সহগও বলে। তাহলে তুমি এখানে লিখতে পারো কি যে এফ সমান সমান মিউ ইন্টু আর। এই মিউটা কি, এই মিউটা সম্পর্কে যদি আমরা একটু বলি, এই মিউ হচ্ছে তলের অমসৃণতা, অর্থাৎ একটা তল কত বেশি মসৃণ নাকি অমসৃণ সেটা হচ্ছে মিউর উপর নির্ভর করে। অর্থাৎ এই মিউটা হচ্ছে তলের অমসৃণতা। এখন অমসৃণ যত বেশি এই মিউর পরিমাণ কি তত বেশি, অর্থাৎ অমসৃণতা মিউর সাথে সমানুপাতিক। অর্থাৎ এই ঘর্ষণটা আমার কার সাথে সমানুপাতিক, এই ভরের সাথে সমানুপাতিক, এবং ঘর্ষণটা আমাদের মিউয়ের সাথে সমানুপাতিক। অর্থাৎ আমাদের ভর যত বাড়বে ঘর্ষণটার পরিমাণ বাড়বে, এবং মিউ যত বাড়বে ঘর্ষণের পরিমাণও তত বাড়বে। এখন দেখো ঘর্ষণটা কিন্তু দুইভাবে হইতে পারে, তোমার প্রশ্নে দুই ভাগে তোমাকে আসে। মূলত ঘর্ষণ এখানে দুই প্রকারে আমরা আলোচনা করবো, একটা স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ। এবং প্রশ্নে আমাদের যে দুই ভাগে আসে চলো আমরা এই দুইভাবে দেখে নিই। এখন দেখো আমরা যেটা বলছিলাম যে ঘর্ষণকে যে টাইপ ভিত্তিক আসে, প্রথম টাইপ হচ্ছে আমাদের আনুভূমিক তলে বা তলের সমান্তরালে বল প্রয়োগ। অর্থাৎ এই ক্ষেত্রে ধরের একটা দিলে বস্তু, এইটা একটা বস্তু বা এটা একটা পথ, এই পথে এদিকে তুমি একটা বল প্রয়োগ করবে এবং তোমাকে অবভিয়াসলি এখানে একটা কি দিবে, বাধা দিবে, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এবং এর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া থাকবে। আগে আমরা ক্রিয়া বলটা একটু লিখি, এটা হচ্ছে mg, ধর m ভরের একটা বস্তু। এখন ঘর্ষণ কিন্তু আমরা জানি যে ঘর্ষণ দুই প্রকার, এটা তোমরা মানে মেইনলি এই ক্ষেত্রে ঘর্ষণ দুই প্রকারটা কাজে লাগবে। তোমরা 4 প্রকার পড়ে আসছো নবম দশম শ্রেণীতে। এক্ষেত্রে আমি যদি প্রথম বলি সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, তো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ স্থিতি ঘর্ষণ মানে এই বস্তুটা স্থির আছে, চলতেছে না। তাহলে এখানে আমাদের হবে আর সমান সমান mg, এবং এই যে এফটা এবং এই এফটা সমান হবে। কেন সমান হবে ভাইয়া? এটা এই জন্য সমান হবে কারণ এই এফটা এবং ঘর্ষণ বলটা সমান থাকার কারণে তো এই বস্তু চলতেছে না, মানে স্থির আছে, সেজন্য এটা কি স্থিতি ঘর্ষণ। এখন একটা বস্তু যখন ধরো আমি কলমটা এখানে রাখলাম, এখানে কিন্তু একটা ঘর্ষণ আছে, এই ঘর্ষণটা আমরা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ, এবং যখন এভাবে চলতে থাকবে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ সমান সমান কি এফএস, মানে তোমরা যখন ঘর্ষণ যে ছোট হাতের এফটা, এইটাকে এফএসটাকে মনে রাখবা স্থিতির ক্ষেত্রে, আর যখনই দেখবে এফকে তখন মনে ধরে নেবা এটা কি গতীয় ঘর্ষণ। ওকে, তাহলে যখন চলঘর্ষণ তখন কি হয়, চলঘর্ষণের ক্ষেত্রে আমাদের কি হয়, চলঘর্ষণ মানে কি এই বস্তুটা এখানে চলতেছে, তাহলে অবভিয়াসলি আমাদের এই এফটা কিন্তু বেশি হবে। তাহলে চলঘর্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে আর সমান, তাহলে এখানে আর সমান কত mg। আর এই ক্ষেত্রে যেহেতু এই বস্তুর দিকে চলতেছে, আমরা কি জানি, আমরা জানি সামেশন অফ এফ সমান কত এম এ। তো এই ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে কোনটা এফ বেশি, যেহেতু যখন চলতেছে তখন অবভিয়াসলি এফ বেশি, তো আমরা এফ থেকে এই ঘর্ষণ বলটা বাদ দেব, তখন কিন্তু এফকে আমি বলছি যে গতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা বলবো কি এফকে, তাহলে এফকে সমান সমান এম এ, তখন এই সূত্রটা মেনে চলে। তাহলে এখানে আমরা দেখছিলাম কি যে আমাদের স্থিতি ঘর্ষণ এবং চলঘর্ষণ বা গতি ঘর্ষণ, এই দুইটা সূত্র এখানে মেনে চলবে। এখন আমরা দেখব সেটা হচ্ছে হেলানো তলে কি হয়। এখন আমরা দ্বিতীয় টাইপটা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের হেলানো তলে ঘর্ষণ। অর্থাৎ ধরো এটা একটা তল, এটা একটা হেলানো তল, তো এই ক্ষেত্রে এখানে একটা বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু আছে এম ভরের একটা বস্তু। এখন এম ভরের বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ঠিক নিচে এখানে একটা ক্রিয়া বল থাকবে, mg বল থাকবে, এবং এটা ধরে নিচ্ছে থিটা। তো এটা যদি থিটা হয়, আমরা এর নিচে দিয়ে এটা থিটা হলে এক্ষেত্রে যদি আমরা টানি, বলো এটা কি, এইটা হবে আমার কত থিটা। কেন থিটা? কারণ এটা জ্যামিতিকভাবে আমরা প্রমাণ করা যায় এটা থিটা হলে এটাও থিটা। এখন এটা যদি থিটা হয়, আমরা ভেক্টর উপাংশ অনুযায়ী কি জানি, এখানে লেখা যাবে mg cos থিটা, এবং তার লম্ব দিকে লেখা যাবে mg sin থিটা, এবং তার এদিকে একটা কি থাকবে ঘর্ষণ বল থাকবে। ঘর্ষণ বল তুমি এফএসও লিখতে পারো বা এফকেও লিখতে পারো। যখন তোমার গতি ঘর্ষণ তখন মানে বস্তুটা নিচের দিকে নামবে তখন গতি, যখন স্থির থাকবে তখন কি এফএস, এবং এদিকে যুক্ত ক্রিয়া থাকে ঠিক তার ঠিক বিপরীত দিকে লম্ব দিকে কি থাকবে প্রতিক্রিয়া বল থাকবে। এই ক্ষেত্রে আমার কি ঘর্ষণ জিনিস মানে সেটা তখন দেখো, যখন স্থিতি তখন থাকবে যে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমার কি হয়,
স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে বলো এই আরটার উপশম করবে কারা, এটা, এই আরটার উপশম করবে এটা, তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান mg cos থিটা। তারপরে কি লিখতে পারি, যখন স্থিতি থাকবে অর্থাৎ তখন এ এই mg sin থিটা এবং fs কিন্তু সমান থাকবে, আমরা এর একটু আগে বলছি। তাহলে এখানে কত, এখানে হবে fs সমান সমান mg sin থিটা। তারপরে স্থলঘর্ষণের ক্ষেত্রে কি হবে আমাদের, স্থলঘর্ষণটা যদি আমরা একটু দেখি, যখন ওই বস্তুটা গড়ে চলতে থাকবে চলঘর্ষণ, ওই চলঘর্ষণের ক্ষেত্রে আমরা দেখব এটা তো ঠিক থাকবে যে আর সমান সমান mg cos থিটা। এখন চলঘর্ষণের ক্ষেত্রে যখন এই চলবে এদিকে, তাহলে অবভিয়াসলি এই বলটা বেশি আমাদের এই এফ এর তুলনায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি আগের মতনই যে সামেশন অফ এফ সমান এম এ। তাহলে এখানে এই এফটা, এখানে মোট বল কোনটা, মোট বল হচ্ছে mg sin থিটা এবং কত এফকে, তাহলে এখানে কে বেশি, অবভিয়াসলি mg sin থিটা বেশি, কারণ এইদিকে গোড়ায় ফুটতেছে এই বস্তুটা, এইদিকে চলে আসতেছে, তাহলে আমরা লিখতে পারি যে mg sin থিটা মাইনাস এফকে ইকুয়াল টু এম এ। এখন এটা হচ্ছে আমার কত স্থলঘর্ষণের ক্ষেত্রে আনুভূমিক। আমাদের প্রশ্নে এই দুইটা প্রকারভাবে ঘর্ষণ থেকে ম্যাথ আসে। এখন আরেকটা কেস মনে রাখতে পারো, এটা তোমরা জানোই যে সমবেগে যখন চলবে এটা কখন জিরো হবে, তোমাকে মাঝে মধ্যে বলবে যে এই বস্তুটা এখানে সমবেগে চলতেছে, তখন কিন্তু আমাদের এটা কাউন্ট হবে না, এটা জিরো। অর্থাৎ আমি এখানে যদি আলাদা করে লিখি দিই যে সমান জিরো কখন, যখন সমবেগে চলবে। সমবেগে চলবে, ঠিক আছে। এখন দেখো ঘর্ষণ সম্পর্কিত আমরা কয়েকটা ম্যাথ দেখে আসি। এখন দেখো আমরা মেইন বুকের একটা ম্যাথ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের যে 50 কেজি ভরের একটি কাঠের ব্লককে 500 নিউটন অনুভূমিক বলে মেজের উপর দিয়ে টানা হচ্ছে। ব্লকটি যখন চলে তখন বাক্স ও মেজের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.5। ব্লকটির ত্বরণ নির্ণয় করো। এখন দেখো, ধরো এইটা আমার একটা ব্লক, এই ব্লকের ভর হচ্ছে 50 কেজি এবং আমি একে কত বল দিচ্ছি, আমি একে কত বলে টেনে নিচ্ছি বা বল দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 500 নিউটন। 500 নিউটন আনুভূমিক বলে মেজের উপর দিয়ে টানা হচ্ছে ওকে। যখন ব্লকটি চলে তখন বাক্স মেজের মধ্যবর্তী ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক, যেটা মিউ সমান দেওয়া আছে 0.5। ব্লকটির ত্বরণ নির্ণয় করো। তো এক্ষেত্রে ঘর্ষণের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পাইছিলাম, যে এটা কিন্তু আনুভূমিক তলে, আনুভূমিক তলের ক্ষেত্রে আমরা কয়টা সূত্র পাইছি, দুইটা সূত্র। তো প্রথম সূত্রটা আমাদের কী ছিল, একদম শুরুতে ছিল যে মিউ কে বা মিউ সমান সমান এফ কে ডিভাইডেড বাই কত আর। তারপরে আমরা আরও একটা সূত্র পাইছি, এই সূত্রটা হচ্ছে ধরো সামেশন অফ, ওই যে আমি আবার শুরু থেকে দেখাই, সামেশন অফ এফ সমান কত এম এ। অর্থাৎ এখানে এদিকে একটা ঘর্ষণ বল থাকবে, গতীয় ঘর্ষণ এফ কে, তাহলে এই দিকে টেনে নিচ্ছে, এর থেকেও অবশ্যই এ বেশি হবে, মানে এখানে কি মোট বলটা মানে লব্ধি বল। তাহলে আমরা এখানে কত, যে এফ থেকে এই এফ কেটা বাদ দিব সমান সমান এম এ। তো আমাদের মূলত এই দুইটা সূত্র হলে আমাদের কিন্তু এই অঙ্কটা সলভ করা যাবে, এই দুইটা সূত্র। তাহলে এখন দেখো, আমি যদি এখানেই দেখাই দিচ্ছি, ধরো এখানে আমার এফ কে সমান আমি কত লিখতে পারি, এই যে এফ কে সমান সমান লিখতে পারি না মিউ কে ইন্টু আর, অর্থাৎ এখান থেকে যে এফ কে সমান সমান মিউ কে ইন্টু আর। তাহলে মিউর মান কত ছিল, আমার মিউর মান ছিল 0.5। তারপরে এখানে এম কত ছিল 50 কেজি, এবং আমার আর সমান আমরা কি জানি, আচ্ছা এইদিকে একটা এমজি থাকবে এবং এইদিকে আমার কত থাকবে আর থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে আর সমান সমান এমজি, এটা আমি সূত্র আলোচনা করার সময় বলছিলাম। তাহলে এখানে এটা কত 9.8। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে 0.5 ইন্টু 50 ইন্টু 9.8, তখন আমার এটার উত্তর আসে কত 245 নিউটন। ওকে, তো আমাকে এখানে বের করতে বলছে মূলত এ, তাহলে আমি এখানে সূত্রে নিয়েছি, এখানে দেখা দিচ্ছি। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে এ সমান সমান এফ মানে কত 500 এবং আমার এফকে কত 245 ডিভাইডেড বাই এম। আমার এমটা কত ছিল, এমটা ছিল আমার 50। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 500 মাইনাস 245 ডিভাইডেড বাই 50,
তাহলে আমার এখানে আসে কত 5.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কিন্তু ঘর্ষণ সম্পর্কিত ম্যাথটা দেখে ফেললাম। তো আজকে এ পর্যন্ত থাকুক। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী লেকচারে দেখা হচ্ছে।